রুমার গল্পের আসরে তোমাকে জানাই আবারও স্বাগত। আজ যে ছোট গল্পটি পাঠ করছি তার নাম জীবে দয়া। লিখেছেন নবনীতা দেবসেন। মা টেরেসা নোবেল পুরস্কার পেয়ে অবধি দেশে জীবে দয়ার ট্রেনিং শুরু হয়েছে। আমাদের এক প্রতিবেশী সেদিন দেখলুম এক ভিখিরিকে টেনে এনে ছেঁড়া লুঙ্গি দিচ্ছেন। সেজ পিসেমশাই একজোড়া আস্ত স্যান্ডেল চটি দিয়ে দিলেন রিকশাওয়ালাকে। গত বছর এক বেচারি চোর ও বাড়িতে চুরি করতে ঢুকে চটিজোড়া ফেলে পালিয়েছিল। লতু বৌদি এক খাঁচা বদ্রি পাখি কিনে দিলেন ছেলেকে। যা দিনকাল পড়েছে, একটু মায়া মমতা প্র্যাকটিস করুক। প্রাইভেট টিউশন ছাড়া তো কিছুই শেখে না ছেলেপুলেরা। পাখিদের যত্ন করতে করতে যদি জীবে দয়া শেখে, জীবে দয়া করে যদি কলাক টাকা ঘরে আসে তো আসুক না, ক্ষতি কি? জীবে দয়ার যে এতটা আর্নিং পোটেনশিয়ালস রয়েছে তা কি আগে জানা ছিল? যেমন রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পাওয়ার পরে কবিতার আর্নিং ক্যাপাসিটি সম্পর্কে আমাদের ধারণা পাল্টে গেল, আর গাদা গাদা ইংরেজি কবিতা লেখা হতে লাগলো। কিন্তু আমাদের বাড়ির ব্যাপার স্যাপার আলাদা। এ বাড়িতে প্রচণ্ড রকমের জীবে দয়ার ট্র্যাডিশন। আমার মেয়েরা অষ্টাবক্র মুনির মতো জীবে দয়ার ট্রেনিং সমেত ভূমিষ্ঠ হয়েছে। তাদের দয়া মায়ার অত্যাচারে বাড়ি শুদ্ধ অতিষ্ঠ। কিছু বলতে গেলেই আমার মা বলেন, বোঝ এখন নিজের আমার কষ্টটা, মা যেমন মেয়েরা তেমনই হয়েছে। এর ফলে তাদের জীবের দয়া বাধা বন্ধহারা হয়ে আরও দিক বিদিকে ধাবিত হয়। দিকে যে বিদিকেই বেশি। ওদের বুকে জীবে দয়া যত বাড়ছে, সঙ্গে সঙ্গে আমার সংসারের অশান্তিও চক্রবৃদ্ধি হারে বেড়ে যাচ্ছে। অথচ মুশকিল এই যে সংসারটাকে আমার কিছুতেই খুব সিরিয়াস ব্যাপার বলে মনে হয় না। মার সংসার ছিল আসল সংসার, আমারটা যেন খেলাঘর। সেই বাড়িঘর, সেই মা, সেই আমি এবং আমার মেয়েরা এবং গাদা গাদা পুষ্যি যেমন আমার ছিল। নেই কেবল বাবা। বাবা ছিলেন, মায়ের সংসারে মাথা ছিল। আমার খেলার সংসারে কোনো মাথা নেই, তাই সংসার নিয়ে আমার মাথা ব্যথাও নেই। যেমন রান্নাবাড়ি খেলছি, ঘরকন্যাটাকে কিছুতেই আমার বাস্তব বলে মনে হয়, বিশ্বাসও হয় না। এই সংসার যেন ভবসংসার। এর কাণ্ডারি সত্যি করে তিনি, যিনি এই অখণ্ড মণ্ডলাকার ব্রহ্মাণ্ডটিকে চালাচ্ছেন। আমার সংসারে আবাহনও নেই, বিসর্জনও নেই। আসা যাওয়া দুদিকেই খোলা আছে দ্বার। ছেলেবেলায় আমি যখন কানা খোড়া কুকুর বেড়াল, ডানা ভাঙা পাখি, বাসা ভাঙা কাঠবিড়ালি, কাকের ছানা, এমনকি চামচিকেকে পর্যন্ত ধরে এনেছি, মা কখনো কখনো সইতেন, কখনো গুনিয়া ভাইকে দিয়ে পগার পাড়ে ভাসিয়ে দিতেন। আমি পারি না। ফলে আমার সংসারে জীবজন্তু আসে, আসে আর আসে এবং থাকে, থাকে, থাকে। আমাদের নিজেদের যত কৌটো চাল লাগে, কুকুর বেড়ালদের চাল লাগে তার চেয়ে বেশি। নিজেরা মাছ মাংস খাই না খাই, কুকুরের হাড়, বেড়ালের মাছ চাই। মা মাঝে মাঝে ক্ষেপে উঠে বিদ্রোহ করেন। যখন অতিথিরা এসে দাঁড়িয়ে থাকেন, সবগুলো কোচের গদিতে এক একটা আদুরে বেড়াল রোয়া ফুলিয়ে ঘুমিয়ে থাকে, ঠেললেও ওঠে না। এও বাচ্চ, টুল মোড়া মাদুর পেতে অতিথিদের বসাই। আবার যাবার সময় তাদের অনেক সময় বলি খালি পায়ে যেতে হয়, জুতোগুলি এ বাড়ির কুকুর ইতিমধ্যেই চিবিয়ে রেখেছে। কেউ কেউ খালি পায়ে যেতে রাজি হন না, আমাদের জুতো পায়ে দিয়ে যান। প্রত্যেকটি পর্দা, চাদর, টেবিল ক্লথ চিবোনো, ঝুল্লি ঝুলছে। প্রত্যেক চেয়ার, টেবিল, আলমারির পায়া চিবোনো, এবড়ো খেবড়ো। প্রত্যেকটি চেয়ারের সমস্ত চামড়ার গদি ছিন্ন ভিন্ন, তুলো বেরোনো। ওতে বেড়ালরা নখে শান দেয়। সর্বত্র ওড়নিল ঝুলছে। প্রত্যেকটি ঘরেই তাজা ফ্রেশ স্যানিটারি সুবাস, যেমন দামি হোটেলের বাথরুমে।
নইলে মনে হবে চিড়িয়াখানা। মা দুঃখে হাসেন। হাসবেন না? তিনি যখন গিন্নি ছিলেন তখন সংসারে লক্ষ্মীশ্রী ছিল। জীবে দয়া করতে করতে কি বাড়ি ছিল, কি হয়ে গেল সব লণ্ডভণ্ড। কিন্তু এহেন বাড়িতে আরও জীবে দয়া করা সম্ভব, সেই স্কোপ এখনও আছে। বিশ্বাস হচ্ছে না? ঘটনাটা শুনুন, বিশ্বাস হবে। অ্যানুয়াল পরীক্ষা চলছে। সন্ধেবেলায় হঠাৎ রাস্তায় একটা গণ্ডগোল। পড়া ছেড়ে লাফিয়ে উঠে মেয়েরা তো জানালায়। একটু পরে ছোট এসে বলল, মা মা শিগগির এসো, একটা কুকুরছানাকে না, কি সুইট ছোট্ট, এখনো চোখই ফোটেনি ভালো করে। দুষ্টু ছেলেগুলো ঢিল মারছে, পা দিয়ে লাথি মেরে মেরে বল খেলছে। এমন মারিয়ে দিয়েছে যে পেছনের পা দুটো কেমন লম্বা হয়ে গেছে। এক্ষেত্রে দায়িত্বশীল সাংসারিক ভূমিকা কি হওয়া উচিত ছিল কে জানে। আমি তো আবাল্যের অভ্যেসে লাফিয়ে উঠেছি। কই কই কোথায়, চল তো দেখি। দিদি ওদের বকে দিয়েছে, ছেলেরা পালিয়ে গেছে। আর কুকুরছানাটা দিদির কোলে, আর দিদি গেটে দাঁড়িয়ে আছে, ভেতরে আনবে কি? মুহূর্তেই বুঝে ফেলি ব্যাপার। ঢোকেনি যখন, তখন নিশ্চয়ই সে গৃহপ্রবেশের যোগ্য নয়। সেবারে যখন কাকে ঠুকরে এক চোখ গলে যাওয়া, পেছনের পা প্যারালাইজড বেড়ালছানাকে এনে ওরা শোবার ঘরে খাটে শুয়ে পরিচর্যা করছিল, আমার মা কুরুক্ষেত্র করেছিলেন। এবারেতেই সাবধানতা নিয়েছে মেয়ে। মুহূর্তেই আমার কর্তব্য স্থির। খবরদার, ভেতরে আনা হবে না। ওই সামনে সদর উঠোনে যে কোনটায় একটু ঢাকা মতন আছে সেখানে রেখে দাও। রাখি? থ্যাংক ইউ মা, তুমি সত্যি খুব ভালো। তারপরেই ছোটাছুটি। মা একটু দুধ, একটা সসার, বড়িক, তুলো, ডেটল। আমি তো জীবনে মাকে থ্যাংক ইউ বলেছি বলে মনে পড়ে না, যদিও শ্বাস প্রশ্বাসে আমার মায়ের কাছে কৃতজ্ঞতা। এরা বলছে বলুক, বলতে বলতেই কৃতজ্ঞতা আসে হয়তো আজকাল। রাত্রে খেতে বসে আলোচনা হচ্ছে দুই বোনে। দিদি বলছে, ফ্রিজের দুধ দিস নি, একটু গরম করে দে, নইলে কিন্তু খাবে না। একটু মাংসের স্টু দেবো দিদি, তুলোর পোলতে করে? ও ভীষণ উইক, ঠিক কুকুরের মতো ডাকতেও পারে না মা, বেড়ালছানার মতো ডাকি। বেড়ালছানাই নয় তো, আমার মা ফোড়ন কাটেন। কি যে বলো দিম্মা, আস্ত কুকুর, দিস টু? পাগলা বড় মেয়ে বলে, স্টু দেয় না, চোখই ফোটেনি, নুন খাওয়ালে মরে যাবে, বরং এক ফোঁটা ভিটামিন ড্রপ দিতে পারিস। খবরদার এখন ভিটামিন দিস না, আমার মা হাঁ হাঁ করে ওঠেন। সর্বনাশ হবে, পেটের অসুখ করবে যে, সদর উঠোন একেবারে নষ্ট করে ফেলবে। তারপরেই যথা নিয়মে। আর তোমাকেও বলি হারিয়ে যাই খুকু, মেয়ে দুটোকে কি নষ্টই করছিস। অ্যানুয়াল পরীক্ষার মধ্যে পড়াশোনা ছেড়ে উঠে গিয়ে ওইসব নোংরা জিনিস ঘাঁটছে। ছি ছি। মাদার টেরেসা তো কুষ্ঠরোগী ঘাঁটেন, বড় মেয়ে উত্তর দেয়। ছোট মেয়ে সগর্বে বলে, দিদি তো বড় হয়ে মাদার টেরেসা হবে না দিদি? আর তুমি সিস্টার নিবেদিতা? আমি লেডি উইথ দ্য ল্যাম্প। এবছর ওদের টেক্সটে আছেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ঝুপ করে আলো নিভে গেল। সারমেয় জননী ব্যাকুল। ওমা, 10টা বেজে গেল যে, এক্ষুনি ওকে দুধ খাওয়াতে হবে, 4 ঘন্টা হয়ে গেছে। হোক গে, অন্ধকারে নিচে যেতে হবে না। অন্ধকার তো কি, আমি টর্চ ধরে থাকব। লেডি উইথ দ্য ল্যাম্প জবাব দেন। টেরেসা জুনিয়র দুধ, তুলো, টর্চ নিয়ে রেডি। শুশ্রূষা পার্টি লোডশেডিং উপেক্ষা করে সদরে বেরিয়ে গেল। পিছন পিছন গেল চঞ্চলা আর লক্ষ্মী, যেন গায়ে হলুদের তত্ত্ব যাচ্ছে। ওরা যাচ্ছে পাহারাদার হয়ে। খোঁড়া কুকুরছানাকে কোলে তুলে অতি যত্নে দুধ খাইয়ে ওপরে এসে ডেটলে হাত পা ধুয়ে সে পোশাক বদল করে। দুই দয়াবতী পড়তে বসলেন মোমবাতি জেলে।
11টায় আলো ফিরবে। আজকাল বাড়িতে দারুণ গুরুত্বপূর্ণ আবহাওয়া। অ্যানুয়াল পরীক্ষা বলে কথা। রাত্রে খাবার পরেও পড়তে বসা হয়। 11:45টার সময় মা তালা লাগাতে শুরু করেন। 12টা বেজে গেছে, উঠে পড়, আর পড়তে হবে না। অবশেষে 12:30টায় তারা উঠে ফ্রিজ খুললেন। মা, দুধ? মা টেরেসার প্রশ্নের উত্তর দিই, আজ সকালে 2 বোতল দুধ কেটে গেছে, যা ছিল তোমার 10টার ফিডেই খতম। দুধ নেই? তাহলে কি খাবে ও? কিছু ভাবিস না, ঠিক হয়ে যাবে। বোনকে সান্ত্বনা দেয় দিদি। দেশলাই আছে? দীপু মামা? ঘুমন্ত দীপু মামাকে ঠেলা মেরে জিজ্ঞাসা করেন তিনি। যা যা, ঝামেলা করিস না, এত রাত্রিরে দেশলাই দিয়ে কি হবে? কারেন্ট এসে গেছে। গ্যাস জ্বালবো। গ্যাস? দীপু মামার একটা চোখ খুলে যায়। কেন রে, চা হচ্ছে বুঝি? দেশলাই বেরিয়ে পড়েছে বালিশের নিচে থেকে। চা না, দিদি জল গরম করবে, নিউট্রামুল গুলবে। কে খাবে নিউট্রামুল? এত গুড গার্ল কে হয়েছে? কেউ না, কুকুরছানা। এই মাঝরাত্রিরে নিউট্রামুল খাবে পেটা কুকুরছানা? দে আমার দেশলাই ফেরত দে। খিদে পায় না তার? সেই 10টায় খেয়েছে। ঘন্টায় ঘন্টায় খাবে নাকি? হোল নাইট প্রোগ্রাম? তার চেয়ে ওকে চা করে খাওয়া না বাবু। চা খুব নিউট্রিশাস ড্রিঙ্ক, আমিও একটু খেতুম। দুধ নেই। যা বাবা। রাত বিরেতে গ্যাস জেলে জল গরম হয়। কাঁচের গেলাসে প্রচণ্ড সিরিয়াসলি চামচ নেড়ে ঠন ঠনাঠন মহা শব্দ করে পাড়া জাগিয়ে নিউট্রামুল তৈরি হতে থাকে। সব ঘরে আলো জ্বলছে, যেন বিয়ে বাড়ি। সবাই সজাগ, কাজের লোকেরাই কেবল যা নিদ্রাবহুল। 2 মেয়ের সেবা সুন্দর মাতৃমূর্তি দেখলেও চোখ জুড়োয়। মধ্যরাত্রে কি প্রবল ব্যস্ততা। দীপু মামা বলছে, তুলোয় করে কত খাবি, ড্রপারে করে তাড়াতাড়ি খাবি। তাই কালি ভরবার একমাত্র প্লাস্টিকের ড্রপারটি গরম জলে ধুয়ে ধুয়ে নিষ্কলুষ তথা স্টেরিলাইজড করা হচ্ছে। পরিষ্কার ড্রপারে টাটকা নিউট্রামুল নিয়ে হাতের উল্টো পিঠে ফোঁটা ফোঁটা ফেলে পরীক্ষা করা হচ্ছে উষ্ণতা ঠিক সারমেয় শাবকের নরম জিভের যোগ্য কিনা। বড় মেয়েকে দেখে মনে হচ্ছে আঁতুর ঘরের ডিউটিতে এক্সপার্ট নার্স। বোনটি একটু কম এক্সপার্ট, আয়া। ইনস্ট্রাকশন ফলো করে সে দিদির। চল, সব রেডি, পোশাকটা বদলেছিস তো? কিন্তু এখন তো রাত্রির 1টা, এত রাত্রে আমরা একা একা সদরের উঠোনে বেরোবো? বোনের প্রশ্ন। দীপু মামাকে ডাক। নো নো নো, নেভার। দীপু মামা গর্জন করে। চা করবার বেলায় পারলি না, আমি যেতে পারবো না, একা একাই যা। ওখানে জ্যোতিবাবুর পুলিশরা বেড়াচ্ছে, ওরা দেখবেক্ষণ। ঠিক আছে, চল রে, আমরা যাই। কি হচ্ছে কি? তোমাদের মার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? কুকুরছানা না খেয়ে থাকে, থাকুক। হায়ার অথরিটি থেকে ইঞ্জেকশন জারি হয়ে যায়। দীপু মামা, প্লিজ ওঠো, মা যাবেন না, দিম্মা বকছেন। অগত্যা দীপু ওঠে। হয়েছেও বাবা এক আজব বাড়ি। রাত্রি 2টোর সময় 2টো বাচ্চা মেয়ের চোখে ঘুম নেই। কি না, রাস্তায় কুকুর খাওয়াবে? চল চল। আর যাবে কোথায়? দীপুর গজগজানি থেকেই শুরু হয়ে গেল মার লেকচার। খুকুরই আহ্লাদ দেবার কুফল এসব। তুমি ছেলেপুলে মানুষ করতে জানো না খুকু। আমি দুদ্দার করে পালিয়ে যাই, যাবার আগে বন্যার মুখে খড়কুটো ধরার মতো আউড়ে নিই। রাত্রির 1টা বেজে গেছে মা, এটা কি বকুনি দেবার সময়? মাকে যুক্তিতে বাঘ মানাবো তুচ্ছ আমি, ম্যাজিস্ট্রেটের মেয়েকে? যদি 2টো কচি মেয়ের পক্ষে এই শীতের রাত্রিরে মাথায় হিম ঝরিয়ে সদর রাস্তায় হটর মটর করে বেরিয়ে গিয়ে পথের নেড়ি কুকুরের রুগ্ন ছানা নিয়ে খেলাধুলা করাবার সময়টা উপযুক্ত হয়,
তাহলে তাদের গার্জেনকে বকবার পক্ষেই বা এটা সুসময় নয় কেন? আমি বারান্দায় পালাই। উঁকি মেরে দেখি বড় মেয়ে পাঁচিলের ধারে বসেছে সিঁড়িতে। কুকুরছানা কোলে করে দুধের বদলে মধ্যরাত্রের অমূল্য ভালোবাসা গুলে ড্রপারে করে খাওয়াচ্ছে। কোলে একটি ন্যাপকিন পেতে নিয়েছে। এই ন্যাপকিনটা ফেলে দিতে হবে। ছোট কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে হুকুমের অপেক্ষায়। রকের ওপরে একটা সিগারেট জ্বলছে, অর্থাৎ দীপু মামাটি সেখানে পাহারা দিচ্ছে আর জ্ঞানের বাণী উচ্চারণ করছে। ওটার গায়ে গ্যামাক্সিন পাউডার দিয়েছিস তো? দিসনি? এবার দেখ কি সর্বনাশ হয়। তোদের মাথায় রাস্তার কুকুরের পোকা চড়ে বসবে। সেই পোকা এসে বসবে বাড়ির অন্য কুকুর বেড়ালের গায়ে। তখন ঠেলা বুঝবি। যা তো টুম্পুস, সেভিন পাউডারটা নিয়ে আয় প্লিজ। কি সর্বনাশ! কোথায় আছে? এখন তো অনেক রাত। এখন তবে থাক, কাল সকালে দিলেই হবে, দীপু বলে। বাহ, ততক্ষণে যদি আমাদের মাথায়। দীপু মামা ফের সলিউশন দেয়, ওপরে গিয়ে বরং তোরা মাথায় সেভিন পাউডার মেখে শো, সকালে শ্যাম্পু করে নিবি। সকালবেলায় তো পরীক্ষা, কখন মাথা ঘষবো? আমি বারান্দা থেকেই স্থান কাল ভুলে চেঁচিয়ে উঠি, খবরদার, সেভিন দিবি না মাথায়। মানুষের মাথায় কখনো কুকুর বেড়ালের পোকা হয়? একদিন জীবজন্তু পুষছিস এও জানিস না? এমন সময় টহলরত দুটি পুলিশ এসে দাঁড়ায় পাঁচিলের পাশে। উকি দিয়ে দেখে এত রাত্রে কী অঘটন ঘটছে এ বাড়ির উঠোনে। কুকুর সেবা দেখে একজন পুলিশ সস্নেহে জিজ্ঞেস করে, মার্গিয়া? ব্যাস, দুই বোনে একসঙ্গে বকুনি লাগায়। কিউ মারেগা, দুধ পিতা দেখতে নেই। পুলিশরা হেসে বলে যায়, अब तक जिंदा है तज्जब की बात। এমন সময় ছোট মেয়ে ওপরে মুখ তুলে বলে, মা, একটা সোয়েটার দাও শিগগির। কেন রে, শীত করছে? আমি না, কুকুর ছানাটার জন্যে। ও শীতে কাঁপছে। পেছন পেছন দীপু মামার ফোড়ন। ও রাইগার জগতের কোনো সোয়েটারে থামাতে পারবে না। ও হলো মরবার আগের কাঁপুনি। গুম গুম করে রিকিলের শব্দ এবং দীপু মামার গলায় বাপ রে মারে। তারপরে দেখি মেয়ে উপরে চলে এসেছে, হাতে নিজের ছোট্টবেলার একটা লাল নীল সোয়েটার নিয়ে নেমে যাচ্ছে। ওরই পুতুল খেলার বস্তু, এটা নিচ্ছি। নে, কিন্তু সোয়েটার তোকে পরাতে পারবি না। ওর আসলে শীত করছে, ঠান্ডা সিমেন্টের মেঝে শুয়ে আছে বলে। পাপোশটা নিয়ে নেব তাহলে গেট থেকে? মোটেই নেবে না পাপোশ। ও ঘর থেকে মা বাধা দেন ফাইনাল গলায়। জীবে দয়ার কারণে বাড়ি শুদ্ধ সবাই জাগ্রত, সব দরজা খোলা, সব আলো জ্বালা। তবে কি নেব? গোটা কয়েক স্টেটসম্যান আর আনন্দবাজার ভাঁজ করে বিছানা পেতে দে, দিব্যি গরম হবে। ওই সোয়েটার পরা কুকুর ছানাটাই কাল স্কুলে পাঠিয়ে দিস কুকু, তোর মেয়েদের পরীক্ষাগুলো দিয়ে আসবে, মা বলেন। একটু পরে ফের হেডেটলে হাত পা ধুয়ে শোবার পোশাকে কোলের কাছে শুয়ে বড়টি বলল, কাল ওকে তুমি বন্দল রোডের ভালো ডাক্তারবাবুর কাছে নিয়ে যাবে মা। ওর পেছনের পা দুটোতে সেই বেড়ালছানার মতো প্যারালিসিস না হয়ে যায়, ভেঙেই গেছে মনে হচ্ছে। হবে হবে, এখন তো ঘুমো। সকালে উঠে নেজাল ড্রপের ড্রপারটা দিয়েই মেয়ের কলমে কালি ভরে দিলুম। পুনরায় সাড়ম্বরে কুকুর পরিচর্যার পর্ব সমাধা করে তারা পরীক্ষা দিয়ে বেরোলেন। জিওমেট্রি বক্স যে পড়ে রইল। আমি পেছন পেছন ছুটি। নির্বিকারভাবে ফিরে এসে জিওমেট্রি বক্স নিয়ে ছুটতে ছুটতে জীবে দয়াবতী রিকশায় ওঠেন গিয়ে, যেন এটাই নিয়ম। আমি 1:30টায় এসে ফের খাওয়াবো। দুগ্গা দুগ্গা, ভালো করে লিখিস। সেদিনই আমার ইউনিভার্সিটি থেকে ফিরতে ফিরতে রাস্তার আলো জ্বলে গেল। বাড়ির সামনে এসে দেখি এক নাটকীয় দৃশ্য। পাঁচিলের ওপরে একটি দীর্ঘ মোম জ্বলছে।
তার পাশে গেটে হেলান দিয়ে একজন, পাঁচিলে কুনুই ভর রেখে একজন, মাথা নত করে অ্যাটেনশন হয়ে মিলিটারি কন্ডেন্সের স্টাইলে আর একজন। একটি মৌন মিছিল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে। দেখেই বুঝেছি কি হয়েছে। দীপুই দৌড়ে আসে। দিদি, সর্বনাশ হয়েছে, সেই ছানাটা মরে গেছে তো। যাবেই, জানতুম। ও কি, অমন করে বলতে হয়? বাচ্চাদের খুব মন খারাপ। মা, এখনই গাড়ি তুলো না, একটু গঙ্গার ধারে যেতে হবে, বড় বলে। কিংবা পার্ক স্ট্রিটের সেমিট্রিতে, ছোট বলে। আমি সিধে গাড়ি গ্যারেজে তুলে দিই। ও কি, যাবে না? ওই কুকুর নিয়ে পেট্রোলকে দেবে। উঠোনের এই কোণটাতে গিয়ে দেখি সিঁড়ির ওপরে একটি জুতোর বাক্সে স্প্যানের কাগজ দিয়ে পিছিয়ে সব সজ্জা প্রস্তুত। ছোট্ট কফিন, কিছু ফুলদানি থেকে তোলা রজনীগন্ধার মঞ্জরি তার পাশে, আর চন্দন ধূপ জ্বলছে। এক গাদা খবরের কাগজ বুকে, মোমবাতির রহস্যময় মৃদু উদ্ভাসে স্বয়ং একটি শোক সংবাদের মতো নিজেই নিজের অবিচুয়ারি হয়ে শুয়ে আছে ছোট্ট অতীব ক্ষুদে একটি প্রাণহীন প্রাণী। তার গায়ে আমার মেয়ের রংচঙে সোয়েটার। খুব মায়া হয়, কিন্তু হতকুৎসিত। একেই ওরা বলেছিল সুইট। কেমন জামাই পছন্দ করে আনবে কে জানি। মোমবাতি, ধূপ, ফুল, কফিন সব রইল। আমি বিনা বাক্য ব্যয়ে কাগজগুলোর দুপাশে ধরে স্ট্রেচারের মতো ওকে তুলে চ্যাংদোলা করে নামিয়ে আসলাম রাস্তায়, নর্দমাতে। ঠিক নাক বরাবর টুল পেতে বসে দুজন পুলিশ আমার কর্মকাণ্ড পর্যবেক্ষণ করলেন। মাননীয় মুখ্যমন্ত্রীর গেটের বিপরীতেই এটা ঘটছে। মুদ্র ফরাসিতে মনে হলো আমার এতই নৈপুণ্য যেন এটাই কর্ম আমি করি। বিশ্ববিদ্যালয়ে দিনভর বুঝি মরা ফেলতে ফেলতে রপ্ত হয়ে গেছে কাজটা। ওপরে এসে গা ধুয়ে কাপড় বদলে চা খেতে বসেছি। মেয়ে বলল, ও কি ওখানেই থাকবে? তা কেন, ভোরবেলা জমাদার এলে নিয়ে যাবে। মন খারাপ করিস না, ও বাঁচত না রে। বাঁচলে তো হাঁটতে পারতো না, কি ভীষণ কষ্টের বাঁচা হতো। ছানাটা মরে বেঁচেছে। মা সান্ত্বনা দেন। মেয়েরা কিছুই বলে না, চুপচাপ পড়তে বসে। ফের পরশুদিন পরীক্ষা। বেড়ালগুলো গিয়ে ওদের পড়ার বইয়ের ওপর চড়ে বসে, ওরা সরিয়ে দেয় না। কই, জমাদার তো নেয়নি মা। সকালে উঠেই উঁকি মেরেছে, কিন্তু খবরের কাগজগুলো নেই। ঠিক 4টের সময় ঝাঁটার শব্দ পেয়েছি, মা বলেন। খবরের কাগজগুলো তখনই নিয়ে গেছে নিশ্চয়ই। যে গেট দিয়ে মুখ্যমন্ত্রীর গাড়ি বেরোবে, লাল নীল সোয়েটার পরা কুকুরছানা নর্দমায় শুয়ে রইল তার সামনেই, যেন দোলনায় ঘুমোচ্ছে। এতগুলি গণ্যমান্য পুলিশের সামনেও ফেলে গেল। ধন্যী পৌরকর্মী। 10টার আগে ক্লিয়ার করে দেবে, ভাবিস না। দীপু মামার টিপ্পনি। চিফ মিনিস্টার বেরোবেন তো। 10টায় জ্যোতিবাবু যাত্রা করলেন। উঁকি মেরে দীপু বলল, নেই, নিয়ে গেছে। যা বলেছিলাম। নেয়নি, ওই তো সরিয়ে রেখেছে কেবল। এই তো ফুটপাতে ঘাসের ওপরে, এই তো আমাদের বাড়ির গায়েই, এই তো আমাদের গেটের ধারেই। কত মাছি এসেছে, ইস। মাছি? শকুন নয় তো, যাক বাঁচা গেল। ওই সোয়েটারের দৌলতেই কিনা জানি না, এখন যে কাক, চিল, শকুনিরা টের পায়নি, তবুও রক্ষে। ছোট বলে, এখন কি হবে? ওখানেই থাকবে। বড় বলে, তখনই বললুম গাড়ি তুলো না, শুনলে না তো। দেখ, জীবে দয়া ভালো, কিন্তু আমিও তো একটা জীব। সারা দিনের শেষে ফেরা মাত্র ওপরে উঠতে দেবে না, মরা কুকুর সৎকার করতে নিয়ে যেতে হবে। ভোর থেকে উঠে তোমাদের খাবার তৈরি, জামাই স্ত্রী, কলমে কালি ভরা, জিওমেট্রি বক্স নিয়ে পেছু পেছু ছোটা। আমাকে তোরা পেয়েছিস কি? বকুনি খেয়ে মেয়েরা করুণ মুখে চুপ করে থাকে। তখন আবার বলতে হয়, দেখি
ওই জুতোর বাক্সটা কোথায়? এখন তো তাহলে গাড়িটা বের করতেই হয়। ওই কুকুরের বাসি মরা কি এখন ফুলের মালা দিয়ে গাড়িতে তোলা হবে? মা বলেন, তাছাড়ার উপায় কি? উপায় কর্পোরেশনে খবর দেওয়া। মা আমার সত্যিকারের জ্ঞানী মানুষ, কত কিছু জানেন। রাস্তায় কুকুর মরে পড়ে থাকলে কি করতে হয় তা জগতে কজন জানে? আমার মা জানেন। দি কর্পোরেশন অফ ক্যালকাটা হেলথ ডিপার্টমেন্ট ডিরেক্টরি খুঁজে বার করে নে। ঠিকানা দিয়ে বল মুদ্রফেরাস পাঠাবে। অর্ডিনারি জমাদারে মরা ফেলে না, ওদের ওটা কাজ নয়। খুব সোজা ব্যাপার। মাত্র 7 বারের চেষ্টাতেই 2-3 এক্সচেঞ্জ পাওয়া গেল। 2 মেয়ে হাঁটুতে চিবুক রেখে স্থির বসে আছে, উদ্বিগ্ন মাতৃমূর্তি। মা টেরেসা জুনিয়র অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট। অনেকক্ষণ ফোন বেজে গেল। তারপর একজন ধরলেন। মনে হলো না নামানো যায় ইনি হেলথ অফিসার। कुत्ता मर गया? कहाँ? ज्योति बसु का घर का सामने। कौन ज्योति? ओ चीफ मिनिस्टर। ठीक ठीक, अभी सफाई हो जाएगा। ये सेंट्रल ऑफिस है, आप डिस्ट्रिक्ट के ऑफिस में फ़ोन कीजिए 5-6। लिखे ने শিগগির। এক মেয়ে কলম এগিয়ে দেয়, অন্য মেয়ে হাতের কাতায় চটপট লিখে নেয় 5-6। डिस्ट्रिक्ट को ऑफिस टाला ब्रिज के पास में बड़ानगर वही एरिया है। বরানগর যেন বলল। ভাবতে ভাবতে ফোন করি। হ্যালো, হেলথ অফিস? আগে চিফ মিনিস্টারের বাড়ির সামনে একটা কুকুরছানা কাল থেকে মরে আছে। তা এখানে কেন? জ্যোতিবাবু কি এখানে থাকেন? বরানগর তার কনস্টিটিউয়েন্সি, তার রেসিডেন্স নয়। এও জানেন না? এমন লোক এখনও আছে এ শহরে? আগে তা তো জানি, আমি তার বাড়ির সামনে থেকেই বলছি তো, হিন্দুস্তান পার্ক থেকে। তা এখানে কেন? এটা তো কাশীপুর। কিন্তু আমাকে তো কর্পোরেশন থেকে এই নম্বরেই। আহা, তাতে কি হয়েছে? মানুষ মাত্রই ভুল হয়। ভুল করেছে। আপনি ফোন করুন ডিস্ট্রিক্ট খতে 42। ধন্যবাদ, খুব বুঝেছি। হ্যালো 42, হ্যাঁ বলুন। চিফ মিনিস্টারের গাড়ির সামনে একটা মরা কুকুরছানা পড়ে আছে, দয়া করে যদি। চিফ মিনিস্টারের বাড়ি অর্থাৎ হিন্দুস্তান পার্কে? ওখানে একটা কুকুরছানা পড়েছে? ভীষণ মাছে উঠছে, হেলথ হ্যাজার্ড। বুঝেছি, খুব মুশকিলের কথা। কিন্তু এটা তো ডিস্ট্রিক্ট ক্ষয়ের অফিস, আমরা কি করতে পারি বলুন? আগে দয়া করে যদি একটু সরিয়ে নেন। তা তো বুঝছি, মুশকিলটা কি জানেন? আপনারা তো আমাদের অফিসের আন্ডারে পড়েন না। পড়ি না? আমরা ডিস্ট্রিক্ট খ নই। তবে আমরা কি? উদ্বেগের কিছু নেই। আপনি বরং ডিস্ট্রিক্ট গয়ের অফিসে 45-এ ফোন করুন, ওরা পারবে। লিখে নে 45। মেয়ের হাতের খুদে চেটো উপচে পড়ে এখন কনুইয়ের কাছাকাছি লেখা হচ্ছে ফোন নাম্বারের তালিকা। 45-এ ফোন করব তো? হ্যাঁ, করে ডিসিওকে চাইবেন। শুনছেন? যাকে তাকে বললে দেরি হবে, সোজা ডিসিওকে চাইবেন, সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে যাবে। কিছু মনে করবেন না, এটা তো ভুল অফিস, মানে আপনি ভুল এরিয়া, বুঝেছেন? থ্যাংক ইউ। লিখে নে ডিসিও। বুঝেছি, আমরা ভুল এরিয়া। হ্যালো 45, ডিস্ট্রিক্ট গয়ের হেলথ অফিস? ইয়েস। সিডিও আছেন? সিডিও? কে? কাকে চাইছেন? নেপথ্যে এদিকে মেয়েদের চিৎকার। সিডিও নয় মা, সিডিও না, ডিসিও বলো, ডিসিও। এই যে লেখা আছে। সরি, সিডিও নয়, ডিসিও। উনি আছেন ডিসিও? নেপথ্যে ফোনের ভিতরে আকুলে প্রশ্নোত্তর। ডিসিওকে চাইছে? কি বলবো, আছে না নেই? আমি কি জানি, দেখে আয়। থাকলে বলবি আছে, না থাকলে বলবি নেই। এরকম বলবো তো? আবার অন্যরকম কি বলবি? তুই সত্যি যাচ্ছে তাই। ইতিমধ্যে আর একজন ফোন ধরলেন। হ্যালো, কাকে চাই আপনার? ডিসিওকে।
কেন, কি দরকার? চিফ মিনিস্টারের বাড়ির সামনের উল্টো দিকের ফুটপাতে একটা কুকুরছানা মরে পড়ে আছে। ও, তা আমাকে বলে কি হবে? ডিসিওকে বলুন। তাকেই তো চাইছিলুম, একটু ধরুন। হ্যালো হ্যালো, শুনছেন? আবার কি হলো? আচ্ছা, ডিসিও মানে কি বলতে পারেন? তাও জানেন না? আচ্ছা, লোক তো ডিস্ট্রিক্ট কনজারভেটরি অফিসার, ডিসিও, বুঝেছেন? আপনারা ওসব বুঝবেন না। এই নিন, কথা বলুন। দাঁড়ান দাঁড়ান, কনজারভেটরি না কনজারভেটসি? ফের ঝামেলা, ওই একই হলো, ধরুন। হ্যালো, ডিসিও বলছেন? নমস্কার নমস্কার, আমি বলছি হিন্দুস্তান পার্ক থেকে। তখন চিফ মিনিস্টার ইত্যাদি। ও, আমাদের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কুকুরছানা মরেছে? ঠিক আছে, কিছু ভাববেন না, 1 ঘন্টার মধ্যে ক্লিয়ার করে দিচ্ছি। ধন্যবাদ ধন্যবাদ। কী আশ্চর্য, ধন্যবাদের কী আছে, এ তো আমাদের ডিউটি। এক্ষুনি লোক যাচ্ছে। ফোন নামাতেই মেয়েরা ঝাঁপিয়ে পড়ল। কেন তুমি সিডিও বলেছিলে? কিসের ইনিশিয়ালস তা না জানলে আমার অন্য অক্ষর মনে থাকে না। যেমন বিডিও এসডিওর মতোই সিডিও বলেছি। বেশ করেছি। ওরা তোমাকে কি ভাবলো? আমাকে চেনেই না। তাছাড়া আমি মরলে তো ওদের খবর দিলে চলবে না। হিন্দু সৎকার সমিতির নম্বরটা ফোনের খাতায় লিখে রেখে যাব। যাও তো, এবার 1 কাপ চা করে আনো দেখি। বাপরে বাপ, এর থেকে গাড়িতে নিয়ে গেলেই হতো। বলেছিলাম তো, এই বেলা 12টায় চা। কেন, রাত 2টোয় নিউট্রামুল তৈরি করতে পারো। রাত 2টো নয়, 1টা। ছোটো মেয়ে শুধরে দেয়। আর অসময়ে খাওয়াবার ফলটাও তো চোখে দেখলে, বড় মেয়ে মন্তব্য করে। তোমাদের যত এনার্জি সব জীবজন্তুর বেলায়, আমি কিছু বললে হাত পা নড়ে না। ছি ছি মা, তুমি কুকুরছানাটাকে হিংসে করছো? তা করছি। আমি যখন বুড়ো হব তখন তোমাদের এই মনগুলো কোথায় চলে যাবে কে জানে। দিম্মা তো বুড়ো হয়েছেন, তোমার মনটা কি কোথাও চলে গেছে? এতক্ষণ ফোন করলো কে? এমন সময় ওপর থেকে মার গলা পেলুম। খুকু, মেয়েদের নিয়ে ওপরে আয়, এই মুহূর্তে। মুসুম্বির রসগুলো পড়ে পড়ে তেতো হতে লাগলো। বেলা 12টা বাজে, ভোর থেকে কেবল একটা মরা কুকুর নিয়ে নৃত্য করছিস। আমি তো একটা বুড়ো মানুষ, আমার প্রতি কি তোদের দয়া মায়া হয় না রে? হুড়মুড়িয়ে ওপরে ছুটি পাল্লা দিয়ে 3জনে। মা খেপে গেলে সর্বনাশ, জিভে দয়া বেরিয়ে যাবে প্রত্যেকের। আজকের গল্পটি কেমন লাগলো, তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। গল্পটি ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করে দিও পরিচিত ও প্রিয়জনদের মধ্যে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। অনেক ধন্যবাদ।